ওয়ালটন জেন এক্স টু একটি এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন, যাদের বাজেট 10 থেকে 12,000 টাকা এবং আপনি একটি অফিসিয়ালি নতুন ফোন নিতে যাচ্ছেন, তাদের জন্য এই স্মার্টফোনের ভিডিওটি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনি অবশ্যই জেনে যেতে পারেন যে এই স্মার্টফোনটি আপনার জন্য কিনা। সো শুরুতে এই বডি ফ্রেম নিয়ে কিছু কথা বলা যাক। বডি ফ্রেমে রয়েছে প্লাস্টিক বিল্ডের একটি বডি, আর ব্যাক সাইড থেকে দেখতে গেলে খুবই সুন্দর লাগে। ব্যাক সাইডে 3টি ক্যামেরার মডিউল দেওয়া হয়েছে, যদিও এখানে 2টি ক্যামেরা সেন্সর রয়েছে। 2টি ক্যামেরা সেন্সরের মধ্যে প্রথমটি হচ্ছে 52 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, আর রয়েছে অক্সিলারি লেন্স, আর একটি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে, এলইডি ফ্ল্যাশ লাইট। ব্যাক সাইডের ডিজাইনের কথা বলতে গেলে মনে হয় যেন এগুলো স্টোন একসাথে রেখে দেওয়া হয়েছে। এর ব্যাক সাইডে হাতে অবশ্যই ব্যবহারের সময় একটি কেস ব্যবহার করবেন, কারণ স্ক্র্যাচেস পড়ার সম্ভাবনা আছে। যদিও কোম্পানি ক্লেম করছে যে স্মার্টফোনটিতে তেমন কোনো স্ক্র্যাচ এবং ডেন্ট পড়বে না, তারপর আপনি ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হতেই পারেন। আর বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাবেন আপনি একটি চার্জার, যাতে 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এবং একটি চার্জার কেবল দেওয়া হবে, আর ইউজার ম্যানুয়াল রয়েছে, একটি সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে। যদিও এটাতে কোনো হেডফোন জ্যাক পাবেন না আপনি। স্মার্টফোনটির ডিজাইনের কথা বলতে গেলে বক্সি শেপের, স্কোয়ার বক্সি শেপের একটি স্মার্টফোন, হাতে নিয়ে প্রিমিয়াম ফিল হবে, আর প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবই রয়েছে স্মার্টফোনটিতে। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। রাতে রয়েছে 2টি ভলিউম আপ এন্ড ডাউন বাটন, যা দ্বারা আপনি ভলিউম আপ এন্ড ডাউন করতে পারবেন। আর নিচের দিকে রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, আর রয়েছে একটি হেডফোন জ্যাকের পোর্ট, একটি স্পিকার গ্রিড, আর রয়েছে একটি মাইক্রোফোনের ছিদ্র। স্মার্টফোনটিতে 2টি সিম কার্ড এবং একটি মেমরি কার্ড একই সাথে ব্যবহার করতে পারবেন, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। যারা রেগুলার লাইফে 2টি সিম কার্ড ব্যবহার করেন, তারা একসাথে 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একাধিক স্টোরেজের জন্য আপনি একটি মেমরি কার্ডও ব্যবহার করতে পারবেন। তবে একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে, এই স্মার্টফোনটিতে কোনো সেকেন্ড হ্যান্ড নয়েজ ক্যান্সেলিং মিক নেই। যদি এটা থাকতো তাহলে কলিং এ অবশ্যই একটি ভালো আউটপুট পাওয়া যেত এই স্মার্টফোনটিতে কল করার সময়, কারণ আমরা জানি সেকেন্ড হ্যান্ড নয়েজ ক্যান্সেলিং মিক থাকলে কলিং এ একটা ভালো আউটপুট পায় সবাই। এবার ডিসপ্লে, স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে রেজুলেশন হিসেবে রয়েছে এইচডি প্লাস এর একটি রেজুলেশন। 6.8 ইঞ্চের এই ডিসপ্লেটিতে 120 হার্জ এর রিফ্রেশিং রেট রয়েছে, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট এই ডিসপ্লেটির জন্য। তবে এই 120 হার্জ সব সময় পুশ করতে পারে না, বা সকল অ্যাপস এর ক্ষেত্রে 120 হার্জ রিফ্রেশিং রেট কাজ করে না। আর ক্যামেরার কথা বলতে গেলে ব্যাক সাইডের ক্যামেরা কাজের সেন্সর একটি 52 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে, আর এই ক্যামেরাটা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। এবং ক্যামেরা যেহেতু বড় সড়ো, সেন্সর বড়, সো ভিডিও ক্যামেরাতে আউটপুট ভালো না পেলেও, শেখি ভিডিও ভাব পেলেও ছবি তোলার সময় পর্যাপ্ত লাইট দিলে আপনি ভালো ছবি তুলতে পারবেন আশা করি। আমি জানি এই স্মার্টফোনটি আপনারা ভিডিও কনজাংশন বা ডে টু ডে টাস্কের জন্য নেবেন। সো ভিডিও কনজাংশন করার সময় ইনডোর একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন, ডিরেক্ট সানলাইটে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন না। এটাতে 719 পিক ব্রাইটনেস একটি ডিসপ্লে রয়েছে, যা ডিরেক্ট সানলাইটে হার্শ কন্ডিশনে একটু স্ট্রাগল করতে পারে, বাট ইনডোরে যথাযথ ঠিকঠাকই আছে এইচডি প্লাস রেজুলেশন হিসাবে। প্রসেসর হিসাবে রয়েছে ইউনিএসওসি T615 এর একটি প্রসেসর, যা ডে টু ডে লাইফের জন্য ব্যবহার করা হয়, আর এটা খুবই বেসিক একটা প্রসেসর। আপনি মিডিয়া কনজাংশন করবেন, অথবা ভিডিও কলে কথা বলার জন্য, অথবা ওয়েব ব্রাউজিং করার জন্য, ভিডিও কলে কথা বলবেন, এসব কাজের জন্য এই প্রসেসরটি ব্যবহার করেন। আর যদি আপনি সময় কাটানোর জন্য যে সকল গেমস আমরা খেলি, সেই সকল গেমসে একটা ভালো আউটপুট পাবেন। আই মিন 2D গেমসগুলো খেলায় ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। যারা ফ্রি ফায়ার লাভার আছেন বা পাবজি খেলেন বা বড়সড় গেমস খেলেন, তাদের জন্য এই স্মার্টফোনটি আমি কখনোই রিকমেন্ড করবো না। এই স্মার্টফোনটিতে কিন্তু IP64 এর রেটিং রয়েছে, যা আপনি রেগুলার লাইফে বৃষ্টির ছিটে ফোটা অথবা কাদামাছি ছিটে ফোটা লাগলে স্মার্টফোনটিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। IP64 না থেকে যদি একটি IP68 বা IP69 এর রেটিং থাকতো, তাহলে অবশ্যই একটি প্লাস পয়েন্ট হতো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।